হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁই মাচা গল্পটি নিয়ে। এর আগে পুঁই মাচা গল্পটি আমি 9টি পর্বে প্রত্যেকটি লাইন ধরে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। আজকে পুঁই মাচা গল্পের প্রথম পর্বে 4টি পাতা, প্রথম 4 পেজ তোমাদের সামনে আলোচনা করব লাইন ধরে এবং শব্দার্থ বিশ্লেষণের মধ্যে দিয়ে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, আর গল্পটি বোঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আমি 3টি পর্বে বিভক্ত করে এই পুঁই মাচা গল্পটি আলোচনা তোমাদের মাঝে শেষ করব। চলো পুঁই মাচা গল্পটি আলোচনা করার আগে লাইন ধরে কয়েকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি। পুঁই মাচা গল্পটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার গল্প সংকলন গ্রন্থ থেকে। নেক্সট, পুঁই মাচা একটি হৃদয় বিদারক গল্প। একটি গ্রাম্য কিশোরীর মৃত্যুর কোলে ঢলে পড়ার বিবরণী পুঁই মাচা গল্পের বিষয়বস্তু। পরের যে বিষয়টি মনে রাখতে হবে, গল্পটিতে পণপ্রথার ঘৃণ্য দিকটি প্রকাশিত হয়েছে। এছাড়াও বর্ণ বৈষম্য প্রথারও যে প্রচলন ছিল সেই দিকটিও এখানে লক্ষ্য করা যায়। পরের তথ্য দেখো, সহায় হরি, তার স্ত্রী অন্নপূর্ণা, মেয়ে খেন্তি, পুটি রাধি এবং সমাজকর্তা কালীময়, ঠানদিদি দুর্গা, প্রতিবেশী বিষ্ণু সরকার প্রমুখের মধ্যে দিয়ে গল্পের কাহিনী কিন্তু অগ্রগতি ঘটেছে। এছাড়াও কিছু চরিত্র আছে যাদের সরাসরি কথা আমরা গল্পে দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে চলো প্রত্যেকটি লাইন ধরে আলোচনা করব। তার আগে বলি যে এই গল্পটি কিন্তু শুরু হয়েছে শীত ঋতু দিয়ে, শীতের একটা সকাল তোমরা গল্পের প্রথমেই লক্ষ্য করবে। দেখো প্রথম লাইন, সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়া স্ত্রীকে বলিলেন। সহায় হরি চাটুর্যে উঠোনে পা রাখলেন এবং স্ত্রীকে কি বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি। তাহলে সহায় হরি উঠোনে পা দিয়েই একটা বাটি কিংবা ঘটি চেয়েছে। কেন চেয়েছে? তারক্ষুড়ো গাছ কেটেছে, গাছ কেটেছে মানে খেজুর গাছ কেটেছে, এখানে যদিও নেই, যেহেতু শীতকাল খেজুর গাছই কেটেছে, তাই একটু ভালো রস আনার জন্য বাটি কিংবা ঘটি চেয়েছেন সহায় হরি। পরের লাইন, স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। তাহলে অন্নপূর্ণা হচ্ছে সহায় হরির স্ত্রী। তিনি কি করছিলেন? শীতের সকালে ঘরের দাওয়ায় বারান্দায় বসে, খড়ের চালা ছিল, রান্নাঘরের চালাটি ছিল হচ্ছে খড়ের, সেই রান্নাঘরের খড়ের চালায় বসে নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি ঢুকিয়ে দিয়ে 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিতে যে তেলটুকু উঠেছিল সেটা নিয়ে চুলে মাখছিলেন। তিনি যখন স্বামীকে দেখতে পেলেন, তাড়াতাড়ি গায়ে কাপড়টুকু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। তাহলে খেন্তির মা অর্থাৎ সহায় হরির স্ত্রী অন্নপূর্ণা তার স্বামীকে দেখতে পেলেন, তখন তার গায়ের কাপড়টুকু সরিয়ে নিলেন, কিন্তু স্বামী যে বলেছেন যে ঘটি কিংবা বাটি দিতে, সেই দিকে বিন্দুমাত্র আগ্রহ তিনি দেখালেন না এবং তার সঙ্গে কোনো কথাও বললেন না। পরের লাইন, সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন। অগ্রবর্তী হইয়া এগিয়ে গিয়ে কি বললেন? কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটি ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তাহলে সহায় হরি কি বলছে, যে বসে রইলে যে, দাও না একটা ঘটি। বলছে খেন্তি টেন্তি এরা কোথায় গেল? একটু পরেই তোমরা জানতে পারবে। খেন্তি, পুটি, রাধি এই 3টি মেয়ে হচ্ছে সহায় হরি এবং অন্নপূর্ণার সন্তান। তুমি তেল মেখে ছোবে না বুঝি, বা তুমি তেল মেখে বুঝি ছোবে না। তাহলে সহায় হরি ভেবেছেন যে তার স্ত্রী অন্নপূর্ণা তেল মেখেছে। অনেক হিন্দু ঘরে এখনও প্রচলিত আছে যে শরীরে যদি তেল মাখে বা মাথায় তেল মাখে অনেক কিছু ছোঁয় না, ঠাকুর ঘরে যায় না, ঘরের মধ্যে যায় না। তাই সহায় হরি হয়তো ভেবেছে অন্নপূর্ণা তেল মেখেছে, ঘটি বা বাটি ছোবে না। পরের লাইন,
অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? অন্নপূর্ণা অত্যন্ত শান্তভাবে তার স্বামী সহায় হরিকে বললেন যে তুমি কি ঠাউরেছ বলতে পারো? ঠাউরেছ মানে ভেবেছ, তুমি কি ভেবেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। তাহলে সহায় হরির মনে ভয়ের সঞ্চার হলো কেন? যে তার স্ত্রী অত্যন্ত শান্ত সুরে কথা বলেছিলেন। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। অব্যবহিত মানে হচ্ছে ঠিক পূর্বে। তোমরা জানো যে ঝড় ওঠার আগে পূর্বের আকাশ কেমন হয়ে থাকে, কেমন একটা নিঝুম নিস্তব্ধ হয়ে থাকে, তারপরেই প্রবল ঝড় হয়। ঠিক তেমনি সহায়রীও ভেবেছে যে তার স্ত্রী অন্নপূর্ণা যখন শান্ত সুরে স্থিরভাবে কথা বলছে, তার মানে এর পূর্বে, অব্যবহিত মানে পূর্বে, মানে ঝগড়া হওয়ার পূর্বের যে দৃশ্য সেটাই হতে চলেছে। তাই তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রহিলেন, মানে এর পরে যে ঘটনা ঘটবে, মানে অত্যন্ত গলাবাজি করবে, চিৎকার করবে তার স্ত্রী অন্নপূর্ণা, সেটা সহায়রী বুঝতে পারলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি, আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তাহলে অন্নপূর্ণা কি বললেন? যে রঙ্গ তামাশা করার অনেক সময় আছে, রঙ্গ করতে হয় পরে করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে, তা বলতে পারো? তাহলে অন্নপূর্ণা এবং সহায়হরির একটা মেয়ের বিয়ের বয়স হয়েছে, সেই মেয়েকে ঘরে রেখে কি করে সহায়হরি মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, এটাই জানতে চেয়েছে অন্নপূর্ণা সহায়হরির কাছে। গায়ে কি গুজব রটেছে জানো? অন্নপূর্ণা আরও কথা বলছে যে গায়ে একটা গুজব রটেছে। কি গুজব রটেছে সেটা কি তুমি জানো? সহায়হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কি কি মানে কেন, কি গুজব, মানে কি গুজব রটেছে সেটা সহায়হরি জানে না। কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। তাহলে অন্নপূর্ণা বলছে কি গুজব জানতে হলে সেটা তোমাকে চৌধুরীদের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করতে হবে। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের পাড়ায় বাস করা যায় না। তাহলে সহায়হরি কাদের পাড়াতে ঘুরে ঘুরে দিন কাটান? বাগদি পাড়ায় আর দুলে পাড়ায়। অর্থাৎ তখনকার দিনে যে বর্ণ বৈষম্য বা শ্রেণী বৈষম্য প্রচলিত ছিল, বাগদিরা তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষ, দুলে বাগদি এরা কিন্তু নিম্ন শ্রেণীর মানুষ। তাই তাদের সঙ্গে ওঠা বসা তখনকার সমাজের উঁচু শ্রেণীর ব্রাহ্মণেরা সেটা ভালোভাবে নিত না। অন্নপূর্ণা বলছে সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় মানে সমাজে যে প্রচলিত রীতিনীতিগুলি রয়েছে, সমাজের মোড়লরা যে সমস্ত রীতিনীতি মেনে চলতে বলেন, সেগুলো মেনে চলা আবশ্যক। সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে কথা হয়েছে। তাহলে সহায়হরিকে কি করবে? এক ঘরে করবে। কোথায় এই আলোচনা হয়েছে? চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছগগু করা মেয়ে। উচ্ছগগু শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা, দান করা, নিবেদন করা। ঠিক আছে? তা তাদের হাতের জল কেউ খাবে না কেন? এক ঘরে করার কারণ কি? যে সহায়হরি এবং অন্নপূর্ণার যে বড় মেয়ে, তোমরা একটু পরেই জানতে পারবে, তার নাম হচ্ছে খেন্তি। সেই খেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে ভেঙে গেছিল। তাই তাদেরকে এক ঘরে করার পরিকল্পনা চলছে এবং গ্রামে প্রচলন হয়েছে যে ওই মেয়েটি উৎসগগু করা মেয়ে, মানে উৎসর্গ করা মেয়ে। তাই তাদেরকে এক ঘরে করা হবে, কেউ তাদের হাতের জলও খাবে না। ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। তাহলে যদি
একঘরে করে দেওয়া হয় তাহলে সহায়রীর ভালোই হবে, এটাই বলছে অন্নপূর্ণা। তাহলে দুলে বাগদি বাড়িতে গিয়ে সময় কাটাতে পারবে। পরের লাইন, সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার। বলছে এই ব্যাপার, আমি ভেবেছিলাম আরও কোনো অন্য ব্যাপার। একঘরে সবাই একঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ, তাহলে কি সহায়রী ভেবেছিলেন অন্য আরও কোনো বিষয়, তাকে সবাই একঘরে করেছিলেন, শুধু কে বাকি ছিল? কালীময় ঠাকুর। কালীময় ঠাকুর কিন্তু পাড়ার একজন মোড়ল বা পাড়ার মাথা। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। অন্নপূর্ণা অত্যন্ত রেগে গেলেন। তেলে বেগুনে জ্বলে ওঠা মানে অত্যন্ত ক্ষুব্ধ হওয়া। কেন? তোমাকে একঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় একঘরে করবে, তা আর এমন কঠিন কথা কি? বলছে তোমার চাল চুলো কিছুই নেই, টাকা পয়সা নেই, তোমাকে একঘরে করতে কোনো মানে কিছু দরকার পড়ে কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। ধাড়ি মেয়ে মানে মেয়ের বয়স হয়ে উঠেছে, বিয়ের বয়স হয়ে উঠেছে। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? তাহলে তাদের বড় মেয়ের বয়স হয়ে গেছে 15 বছর, কিন্তু বাইরে কমিয়ে, বয়স কমিয়ে বলা হয়। পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? তাহলে অন্নপূর্ণা বলেছেন, আমি কি পাত্র অর্থাৎ ছেলে দেখতে যাব মেয়ের বিয়ের জন্য? পরের লাইন দেখো, সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। তাহলে সহায়হরি বুঝতে পারলেন যে যতক্ষণ তিনি স্ত্রীর সামনে উপস্থিত থাকবেন ততক্ষণ স্ত্রীর ঝগড়া বা গলার সুর কিন্তু কমবে না। তাই তিনি একটা কাঁসার বাটি বারান্দা থেকে তুলে নিয়ে খিড়কি অর্থাৎ পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য যাত্রা করলেন। খিড়কি মানে হচ্ছে পিছনের দরজা। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কী রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এ যে। তাহলে বেরিয়ে যাচ্ছিল সহায়রী, কিন্তু আনন্দপূর্ণ স্বরে বলে উঠল খেন্তিকে দেখে যে, খেন্তিমা এসব কি, কোথা থেকে আনলি এসব? 14-15 বছরের একটি মেয়ে, দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা, তাহার হাতে এক বোঝা পুঁইশাক। তাহলে 14-15 বছরের একটি মেয়ে, তার পেছনে আরও দুটো ছোট ছোট মেয়ে বাড়িতে ঢুকলো, তাদের হাতে কী ছিল? এক বোঝা পুঁইশাক। ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে, চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। তাহলে 3টি মেয়ে পরপর প্রবেশ করলো। বড় মেয়েটির 14-15 বছর বয়স হবে, ছোট ছোট দুটি মেয়ে ছিল এবং বড় মেয়েটির হাতে ছিল একগুচ্ছ পুঁইশাকের ডাঁটা। ডাঁটাগুলি ছিল হলদে হলদে রকমের, তার চেহারা অত্যন্ত মোটা, ঠিক আছে, দেখে মনে হচ্ছিল কেউ উঠোনে এগুলো পোতা ছিল কারো উঠোনে, সেগুলো জঞ্জাল পরিষ্কার করবার জন্য হয়তো এগুলি খেন্তিকে দিয়ে দিয়েছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। একটু পরেই তোমরা দেখতে পাবে যে এই যে পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য, 2-3 পুঁই পাতা, সেখানে ছিল চিংড়ি মাছ, ঠিক আছে, চিংড়ি মাছ হচ্ছে পুঁই পাতা দিয়ে জড়ানো ছিল। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ, অগোছালো, বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়, মুখনা মানে হচ্ছে মুখ, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। দেখো এখানে বড় মেয়ে খেন্তির চেহারার পরিচয় পাওয়া গেছে। কেমন চেহারা? গোলগাল, নাদুস নুদুস আর কি, লম্বা ধরনের, মাথার চুলগুলো কৃষ্ণ মানে কালো, বাতাসে উড়ছিল, আর মুখনা তার মানে বড় মেয়ের মুখটি বড়, চোখ দুটো ডাগর ডাগর মানে বড় বড় এবং শান্ত। সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র আটকানো। তাহলে তার যে
হাতে কাচের চুড়ি ছিল, তা ক পয়সা ডজনের? 2 পয়সা। কি দিয়ে আটকানো ছিল? সেফটি পিন দিয়ে। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে পড়িতে হয়। তাহলে পিনটি এত পুরনো, যেটি দিয়ে আর কি ওই চুড়িগুলো আটকানো ছিল, পিনটি অনেক বছর, হাজার হাজার বছর পুরনো। প্রাগৈতিহাসিক মানে হচ্ছে যে সময় থেকে ইতিহাস জানা গেছে তার পূর্বের যুগের, মানে তার আগের যুগকে প্রাগৈতিহাসিক বলা হয়, অর্থাৎ অত্যন্ত পুরনো হয়ে গেছে বলে এ কথাটা বলা হয়েছে। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি। তাহলে বড় মেয়ের নাম কি? খেন্তি। একটু আগেই আমি বলছিলাম। কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। তাহলে পশ্চাৎবর্তিনী মানে পেছনে থাকা নারী বা মেয়েকে পশ্চাৎবর্তিনী বলা হয়। তাহলে পুঁই পাতা জড়ানো দ্রব্যটিতে কী ছিল? চিংড়ি মাছ। কার কাছ থেকে এনেছিল? গয়া বুড়ির কাছ থেকে। রাস্তায় নিলাম মানে রাস্তা থেকে গয়া বুড়ির কাছ থেকে নিয়েছিল চিংড়ি মাছগুলো। দিতে চায় না, বলে তোমার বাবার কাছে 8 দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। তাহলে পুঁই শাক কার কাছ থেকে এনেছে? রায় কাকার কাছ থেকে। পরের প্যারা, অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন। মানে অন্নপূর্ণা বারান্দা থেকে অত্যন্ত মেজাজের সঙ্গে চিৎকার করে উঠলেন, নিয়ে যা, আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে। অমর্ত্য মানে অমৃত। পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধাড়ি। তাহলে কি মেয়ের উপরে অত্যন্ত রেগে গেল অন্নপূর্ণা, যে হয়তো কেউ বাড়ির জঞ্জাল পরিষ্কার করার জন্য মোটা মোটা পাকা পুইডাটা ফেলে দিচ্ছিল, সেগুলো ওই খেন্তি উঠিয়ে নিয়ে এসেছে। ঠিক আছে, মেয়েকে ধাড়ি বলে সম্বোধন করেছে অন্নপূর্ণা। ধাড়ি মানে প্রাপ্তবয়স্ক মেয়ে, মানে বড় হয়ে গেছে, বিয়ের উপযুক্ত মেয়ে। মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না? লজ্জা করে না এ পাড়া সে পাড়া বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। তাহলে খেন্তিকে বলছে, তোমার যদি সঠিক সময়ে বিয়ে হতো তুমি তো 4 ছেলের মা হয়ে যেতে। লজ্জা করে না এ পাড়ায় ও পাড়ায় ধেই ধেই করে বেড়াতে? পরের লাইন দেখো, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, আর কোথায় একজন বেড়াচ্ছেন, কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাশ। ফেল বলছি ওসব, ফেল। তাহলে বাবা বেড়াচ্ছে রস, তারপরে এটা ওটা খাবার তাগিদে, আর মেয়ে খাওয়ার কথা শুনলে জ্ঞান থাকে না, পাকা পুঁই ডাঁটা নিয়ে উপস্থিত হয়েছেন বাড়িতে। পরের পেজ। মেয়েটির শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। তাহলে মেয়েটি অর্থাৎ খেন্তি কেমনভাবে মায়ের দিকে তাকিয়েছিল? শান্ত অথচ ভয়ের দৃষ্টিতে তাকিয়েছিল, এবং পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ায়। রাধি হচ্ছে অন্নপূর্ণা এবং সহায় হরির আরেকটি মেয়ে। তাকে কোথায় ফেলে দিয়ে আসতে বলেছে? পুঁই ডাঁটাগুলি খিড়কির পাশে যে পুকুরটা ছিল সেই পুকুরের ধারে ফেলে দিয়ে আসতে বলেছে। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করি তো। পরের লাইন দেখো, বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল, ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। তাহলে পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গেলে ছোট মেয়ে কেমনভাবে সেগুলো তুলেছিল? কলের পুতুলের মতো। কোথা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল? খিড়কির অভিমুখে, মানে খিড়কির দিকে যাত্রা করেছিল। ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির মেয়েরা, ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। তার মানে সহায় হরির 3 মেয়ে আছে, সেই 3 মেয়ে তার মাকে অত্যন্ত ভয় করত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং
পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মায়ের মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? তাহলে অন্নপূর্ণা রেগে কি বলল, যা তুই ওইটা ফেলে দিয়ে আয়। মেয়ে মানুষের খাবার অত নোলা কিসের? মেয়ে মানুষের খাবার অত গলাটা কিসের? মানে আমরা বলি না যে খাবার গলা, ওটাই নোলা বলা হয়েছে। এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে, যা যা তুই যা, দূর করে বনে দিয়ে আয়। ঠিক আছে, সেগুলো ফেলে দিয়ে আসতে বলেছে। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল। কার মনে বড় কষ্ট হলো? সহায় হরির মনে। কেন? তিনি দেখতে পেলেন পুঁইশাক ফেলে দেওয়ার জন্য তার বড় মেয়ের খেন্তির চোখে জল ভরে উঠেছে, তাই সহায় হরির কষ্ট হয়েছিল। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলায় স্ত্রীকে চটাইতে আদেও সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। তাহলে কি অন্নপূর্ণার মেজাজকে তার স্বামী সহায় হরিও অত্যন্ত ভয় পেতেন। তাই মেয়েদের পক্ষ অবলম্বন করে যে তাদের হয়ে কোনো কথা বলবেন, যে পুঁইশাকগুলো রেখে দিয়ে রান্না করতে, সেই সাহস কিন্তু তার হয়নি, কারণ তার স্ত্রী অত্যন্ত রেগে গিয়েছিলেন। তাই নিঃশব্দে খিড়কির দৌড় দিয়ে, অর্থাৎ পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। পরের লাইন দেখো, বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাকের রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। তাহলে এখানে মাতৃস্নেহ কিন্তু আমরা মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসা, সেই দিকটি আমরা লক্ষ্য করছি। সেটা কি, যে রাত্রে বসে অন্নপূর্ণার মনে হয়েছে তার মানে পুঁইশাক ফেলে দেওয়ার সময় তার মেয়ে খেন্তির যে কাতর একটা দৃষ্টি, সেটা মনে পড়ল। এবং গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্না হয়েছিল। খেন্তি আবদার করে কি বলেছিল, যে পুরো পুঁইশাকের মধ্যে অর্ধেকটা খেন্তি একা খাবে আর বাকি সবগুলি কিন্তু সবাই মিলে খাবে। এই কথা অন্নপূর্ণার মনে পড়ল। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলা কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। তাহলে বাড়িতে যখন কেউ ছিল না, সেই লুকিয়ে লুকিয়ে খেন্তির মা অন্নপূর্ণা কী করলো, খিড়কি দোরের আশেপাশে যে পুঁই ডাঁটাগুলি পড়েছিল সেগুলো এনে রান্না করলো। আর ডোবার ধারে যে ছাই গাদায় যেগুলো ফেলা ছিল সেগুলো তো কুড়ানো সম্ভব হয় না, বাকিগুলো তিনি কি করলেন, কুচো চিংড়ি দিয়ে চুপি চুপি পুঁইশাক রান্না করলেন। এখানেই মাতৃস্নেহের পরিচয় পাওয়া যাচ্ছে। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। তাহলে দুপুরবেলা খেন্তি যখন খেতে বসলো, পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে অত্যন্ত আনন্দ এবং বিস্ময় ভরা দৃষ্টিতে মায়ের দিকে ভয়ে ভয়ে তাকালো। দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে নাই। তাহলে অন্নপূর্ণা খেতে দিয়ে এদিক ওদিক একটু ঘুরতে গেলেন, এসে দেখতে পেলেন যে খেন্তির পাতে এক টুকরোও পুঁইশাক পড়ে নাই। তার মানে অত্যন্ত ভালোভাবে সেগুলি খেয়ে নিয়েছে খেন্তি। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কীরূপ লোভ তাহা তিনি জানিতেন। মানে অত্যন্ত লোভ ছিল পুঁইশাক খাওয়ার প্রতি খেন্তির। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তিকে জিজ্ঞাসা করলো, খেন্তি, একটু চচ্চড়ি দিই তোকে? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। আনন্দজনক প্রস্তাব কোনটি ছিল? যে মা তাকে আরও একটু পুঁইশাকের চচ্চড়ি দিতে চেয়েছিলেন। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিল। এটাই মাতৃস্নেহ। যে মা অত্যন্ত রুক্ষ মেজাজে পুঁই ডাঁটাগুলো ফেলে দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছিলেন, সেই মাই কিন্তু সন্তানের ভালো লাগা খাবার সেই পুঁই ডাঁটা কুচো চিংড়ি দিয়ে রান্না করে পেট ভরে খেন্তিকে পরিপূর্ণভাবে আহার করাচ্ছেন। তারে খেন্তি যখন পুঁইশাক আরও দেওয়ার জন্য সম্মতি
দিয়েছিল তখন অন্নপূর্ণার চোখে জল চলে এসেছিল, এবং সেই জল যাতে খেন্তি বুঝতে না পারে সেটা ঢাকার জন্য কি করলো, যে চালের বাতায় গোজা একটা ডালা ছিল, সেখানে শুকনো লঙ্কা ছিল, সেই শুকনো লঙ্কা পাড়তে লাগলো। এটাও কিন্তু একটা শর্ট কোয়েশ্চেন। দেখো, এটা তোমাদের টেক্সট বইয়ে বানান মিস্টেক আছে। বলেছে কালী মায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকাল বেলা সহায় হরির ডাক পড়িল। তাহলে কালী মায়ের চণ্ডী মণ্ডপ হয় না, চণ্ডী একটা দেবী, কালী মা একটা দেবী, তাহলে ওটা হচ্ছে কালীময়ের চণ্ডী মণ্ডপ। কালীময় হচ্ছে পাড়ার একটা হত্যাকর্তা, পাড়ার একজন মাথা, তার চণ্ডী মণ্ডপে সহায় হরির ডাক পড়েছিল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভাইয়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না। কেষ্ট মুখুজ্জে একটা ব্রাহ্মণের নাম। তিনি বারবার বলতেন স্বভাব মানে হচ্ছে স্বজাতি, স্বজাতি না হলে তিনি পাত্র দেব না, মানে মেয়েকে কোনো পাত্রের হাতে বিয়ে দেবেন না। স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করলে অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দিয়ে তবে রক্ষ। তাহলে কেষ্ট মুখুজ্জে অবশেষে কার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিল? হরির ছেলের সঙ্গে। তার কি স্বভাব? রাম বলো, 6-7 পুরুষের এটা তার কি স্বভাব হবে না? এটা তারা কি স্বভাব? ঠিক আছে, তারা, এই যে কেষ্ট মুখুজ্জেরা কি স্বভাব মানে স্বজাতি? রাম বলো, 6-7 পুরুষের ভঙ্গ পচা ক্ষত্রিয়। ক্ষত্রিয় শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ পচা ক্ষত্রিয়। ক্ষত্রিয় শব্দের অর্থ হচ্ছে অকুলীন ব্রাহ্মণ, মানে বেদজ্ঞ, বেদ জানে অথচ অকুলীন ব্রাহ্মণ। নেক্সট লাইন দেখো, পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূরে যায় কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের। তাহলে কালীময় কি বলল, যে সমাজের আগের সেই কঠোর নিয়ম নেই যে স্বজাতি মানে নিজের জাতির মধ্যেই মেয়ে বিয়ে দিতে হবে, এরকম কোনো নিয়ম শাসন এখন আর নেই। তোমার মেয়ের কথাই ধরো না, 13 বছরের, এরকম যখনই বলেছে সহায়রী বাধা দিয়ে বলতে গেলেন এই শ্রাবণে 13ই পড়বে, মানে কখন 13 বছর হবে? শ্রাবণে। একটা কথা লক্ষ্য করো যে খেন্তির বয়স কিন্তু লুকিয়ে বলা হচ্ছে, মানে কমিয়ে বলা হচ্ছে। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে থাক। বলছে তোমার মেয়ের বয়স 13, 14, 15, 16, 50 যাই হোক না কেন, সেসব হিসেব করে আমাদের দরকার নেই। বক্তাকে কালীময় ঠাকুর। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কী জন্যে শুনি? তার মানে ওই খেন্তির যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার আশীর্বাদ হয়ে গিয়েছিল, তারপরে খেন্তিকে সহায়রী তার কাছে বিয়ে দেয়নি, সে কথাই তাকে ডেকে বলা হচ্ছে যে আশীর্বাদ হয়ে গেল, তুমি তার সঙ্গে বিয়ে দিলে না কেন? ও তো একরকম উচ্ছগুচ্ছ করা মেয়ে। দেখো, উচ্ছগুচ্ছ মানেও কিন্তু ওই উচ্ছগগু মানে উৎসর্গ করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি। তার মানে তখনকার সমাজে একটা নিয়ম ছিল যে আশীর্বাদ হয়ে যাওয়া মানে বিয়ে হয়ে যাওয়া, 7 পাক হতে যেটুকু বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি ভেবো না। বলছে সমাজে বসে যে মেয়ের আশীর্বাদ হয়ে গেছে তাকে তুমি বিয়ে দেবে না, এসব আমরা দেখতে পারবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। তাহলে কি বলছে, যে সমাজে বামুনদের জাত যদি তুমি না মারতে চাও, দ্রুততার সঙ্গে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। তাহলে সহায়হরির মেয়ে খেন্তির কার সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন কালীময় ঠাকুর? উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। কেন বিয়ে ঠিক করেছিলেন? যে সহায়হরি ছিলেন গরিব মানুষ, কিছু দিতে পারবে না, তাই শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিল খেন্তির। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রার না হলে কি মানুষ হয় না? জজ ম্যাজিস্ট্রার মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট আর কি,
ঠিক আছে, বিচারক বা ম্যাজিস্ট্রেট, না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল, দুই ভাইয়ের অভাব কি? তাহলে খেন্তির যার সঙ্গে বিয়ে ঠিক করেছিল সেই ছেলেটির কিন্তু অত্যন্ত সম্পন্ন অবস্থা, পুকুর আছে, এবার আমন ধানও করেছে, রাজার হালে তাদের দিন কাটছে। ইতিহাসটা হইতেছে, অর্থাৎ কেন খেন্তির বিয়ে ভেঙে গেল সেই ইতিহাস এখানে বলা হচ্ছে। ইতিহাসটা হইতেছে যে মণিগায়ে উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ী ঠিক করিয়া দেন। তাহলে কি, যে মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ঠিক করেছিলেন কালীময় ঠাকুর, তার বাড়ি কোথায় ছিল? মণিগায়ে। কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ে সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন। তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। তাহলে কি সহায় হরির মেয়ের সঙ্গে কালীময় কেন ওই মজুমদারের ছেলের বিয়ে ঠিক করেছিলেন তার একটা কথা কিন্তু গ্রামে প্রচলিত আছে। কথাটি কি, যে কালীময় হয়তো সেই মজুমদারের কাছ থেকে অনেক টাকা সুদ নিয়েছিলেন, সুদ অনেক পর্যন্ত হয়ে গেছিল, দিতে পারছিলেন না, তাই শীঘ্রই নালিশ হতে পারে, তাই খেন্তির সঙ্গে ওই মজুমদারের ছেলের বিয়ে দিয়ে অন্তত মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। তাহলে এই যে এটা হচ্ছে একটা গুজব মাত্র, যে কালীময় টাকা ধার নিয়ে খেন্তিকে মজুমদারের ছেলের সাথে বিয়ে দিতে সম্মত হয়েছিলেন, এটা একটা গুজব। ইহা দুষ্ট লোকের পক্ষের রটনা মাত্র, মানে যারা নিন্দুক তারা রটনা করেছেন, মানে গুজব ছড়িয়েছিলেন। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পর সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন শয্যাগত ছিল। তাহলে যখন আশীর্বাদ হয়ে গিয়েছিল তখন সহায় হরি জানতে পারেন যে মজুমদারের ছেলেটি গ্রামেরই কোনো একটা কুম্ভকারের স্ত্রীর, মানে কুম্ভকারের বউর, কুম্ভকার কাকে বলে? যারা হচ্ছে মাটির পাত্র তৈরি করে, অর্থাৎ কুমোরের বউ, সেই বধূর কোনো একটা শ্লীলতাহানি বা কোনো খারাপ কিছু করেছে, ফলে কুম্ভকার বধূর যে আত্মীয় স্বজন ছিল তাকে অত্যন্ত পিটিয়েছিল, তার ফলে তিনি বিছানা সজ্জা হয়ে গিয়েছিলেন। কে? ওই খেন্তির যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই পাত্রটি। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোপুত না হয় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। কীরকম পাত্র? যে দুশ্চরিত্র পাত্রের হাতে সহায় হরি খেন্তিকে বিয়ে দিতে চাননি, তাই কিন্তু বিয়ে ভেঙে দিয়েছিলেন। 2 দিন পরের কথা, সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচিরাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। তাহলে ওই কালীময় ঠাকুরের চণ্ডী মণ্ডপ থেকে ফিরে তার 2 দিন পরের ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। সহায় হরি কী করছিলেন? বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে যে রোদটুকু আসছিল সেই তাহারই আতপে মানে রৌদ্রে, ঠিক আছে, তাহারই আতপে তিনি বসে বসে তামাক টানছিলেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না, মা ঘাটে গেল। তাহলে বড় মেয়ে খেন্তি এসে তাকে বলল, বাবা মা ঘাটে গেছে, যাবে না? তখন দেখো সহায় হরি কী বলছে। সহায় হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন। তাহলে খেন্তি যখন বলল, বাবা মা ঘাটে গেছে, যাবে না, কোনো একটা জায়গায় বেরোনোর জন্য শাবলখানা খেন্তিকে নিয়ে আসার কথা বলেছেন সহায় হরি। পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা শাবল 2 হাত দিয়া আকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তাহলে খেন্তি কি নিয়ে এসেছিল? শাবল নিয়ে এসেছিল।
খেন্তি আসিয়া পড়িল তৎপরে পিতা পুত্রীদের সন্তর্পণে মানে অত্যন্ত আস্তে আস্তে ধীরে সুস্থে দরজা দিয়া বাহির হইয়া গেল। তাহলে খেন্তি এবং তার বাবা বাইরে বেরিয়ে গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। শীত মানে হচ্ছে চোরেরা যে শীত কাটে না, কোনো মাটির ঘরের যে কি বলবো, ঘরে যে গর্ত করে চোরেরা ভেতরে ঢুকে সমস্ত কিছু চুরি করে, ঠিক সেইভাবে মেয়ে এবং বাবা কিন্তু শাবল নিয়ে বেরিয়ে গেলেন। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি এই পর্বের মানে পুঁইমাচা গল্পের প্রথম 4টি পৃষ্ঠা আলোচনা করে দিলাম লাইন ধরে ধরে। মধ্যেই আমি প্রশ্নোত্তরের ক্লাস শেষ করেছি। প্রত্যেকটি মানে পর্বের সঙ্গে আমি কিন্তু আলোচনার শেষে তোমাদের প্লেলিস্ট আমি কমেন্টের একদম প্রথমে দিয়ে দেবো। তোমরা ভিডিওটি দেখবে এবং তোমাদের প্রথম সেমিস্টারের সমস্ত ভিডিওগুলি দেখে নেবে। আরও 2টি পর্ব মানে দ্বিতীয় এবং তৃতীয় পর্বে আমি পুঁইমাচা গল্পের লাইন ধরে আলোচনা শেষ করব। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।